আসসালামু আলাইকুম। তো ক্লাসের শুরুতেই তোমাদেরকে স্বাগতম। তাহলে আমরা গতদিন পড়েছিলাম দ্রাবক নিষ্কাশন। তো দ্রাবক নিষ্কাশন থেকে আমরা গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আশা করি সেগুলো তোমরা বুঝতে পেরেছো এবং অনেকে আমাকে বাড়ির কাজ জমা দিচ্ছ। আমি বেশ কয়েকটা চেক করেও জমা দেখছি, আর কয়েকজনের আজকে দেখে নিব, যাদের এগুলো বাকি আছে সেগুলো আজকে দেখবো। তো আশা করি তোমরা দ্রাবক নিষ্কাশন ব্যাপারটা ভালো করে বুঝতে পারছো। তাহলে আজকে আমরা আলোচনা করব মূলত ক্রোমাটোগ্রাফি নিয়ে, আমাদের এই চ্যাপ্টারের জন্য সর্বশেষ টপিকস। তো ক্রোমাটোগ্রাফি সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্রোমাটোগ্রাফির প্রাথমিক ধারণা এবং ক্রোমাটোগ্রাফির সাহায্যে মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করা। তাহলে আজকের ক্লাসে এসে তোমরা ক্রোমাটোগ্রাফি সম্পর্কে এটা ব্যাখ্যা করতে পারবে এবং ক্রোমাটোগ্রাফির মূলনীতি কিরকম সেটা ব্যাখ্যা করতে পারবে, কলাম ক্রোমাটোগ্রাফির প্রয়োগ এবং পেপার ক্রোমাটোগ্রাফির প্রয়োগগুলোকে ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা প্রথমে আসি ক্রোমাটোগ্রাফ এই কথাটার মানে কি। স্যার, ক্রোমা ক্রোমা আমরা ইয়াতে পড়ছিলাম স্যার, ক্রোম ক্রোম মানে বায়োলজিতে আমরা পড়ছিলাম ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। তাহলে স্যার ক্রোম মানে ক্রোমোজোম পড়েছি। না স্যার, ক্রোমোজোমে না, ক্রোমোপ্লাস্ট। প্লাস্টিডের মধ্যে দুই স্যার রকম ছিল। হ্যাঁ, ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন গুলা, আর লিউকোপ্লাস্ট বর্ণহীন, এরকম কিছু পড়ছিল তোমরা বায়োলজিতে। তাহলে ক্রোম শব্দটা মানে হচ্ছে কালার বা বর্ণ, ঠিক আছে। আর গ্রাফ মানে কি স্যার? চিত্রণ বা লেখন বলতে পারি আমরা, ঠিক আছে, টু রাইট। তাহলে ক্রোমাটোগ্রাফ মানে হচ্ছে কি স্যার? বর্ণ লিখন, ঠিক আছে, অর্থাৎ বর্ণের একটা চিত্র পাবো আমরা, সেটাকে বলছি ক্রোমাটোগ্রাফি। তো এই ক্রোমাটোগ্রাফির ধারণাটা প্রথমে এসেছে মূলত একজন উদ্ভিদ বিজ্ঞানীর মাথা থেকে, যিনি 1903 সালে এই শব্দটা প্রথম আমাদেরকে জানাইছেন এবং এই পদ্ধতিটা সম্পর্কে আমাদেরকে জানাইছেন। তাহলে উনি কি করেছিলেন যে গাছের পাতার মধ্যে, যেহেতু উনি উদ্ভিদ বিজ্ঞানী, আসলে গাছের পাতা যে সবুজ, তার সবুজ কেন হচ্ছে বা ওইখানের মধ্যে কি কি আছে সেগুলো নির্ণয় করতে গিয়ে উনি এই পরীক্ষাটা করেছিলেন। এবং উনি দেখতে পেয়েছিলেন যে আসলে সবুজ দুইটা বর্ণের সমষ্টি, অর্থাৎ সবুজ রংকে যখন তিনি এই ক্রোমাটোগ্রাফি পরীক্ষা করেছেন তখন দেখলেন যে সবুজ রং দুইটা রঙে ভাগ হয়ে যাচ্ছে। সবুজ কোন কোন রংকে মিশালে পাওয়া যায় জানি স্যার? নীল কালার আর হলুদ। ভেরি গুড। তাহলে নীলের সাথে হলুদ মিশালে সবুজ কালার হয়ে যায়। তাহলে উনি যখন এই গাছের পাতার রস নিয়ে যখন পরীক্ষা করেছেন তখন দেখলেন যে এই সবুজ রসটা দুইটা পৃথক রঙে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে কি স্যার? ওখানে দুইটা উপাদান আছে। তাহলে এখান থেকে উনি বলেছেন যে আসলে কোন একটা জৈব যৌগের মিশ্রণকে আমরা যদি কোন একটা দ্রাবক দিয়ে পৃথক করি, পৃথক করার পর দেখা যায় উপাদানগুলো ভিন্ন ভিন্ন কালার অনুযায়ী তারা অর্থাৎ পৃথক হয়ে যায়। পৃথক করার এই পদ্ধতিটাকে উনি বলেছেন ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। এখন আমরা ক্রোমাটোগ্রাফির সংজ্ঞাটা দেখে নিই যে ক্রোমাটোগ্রাফি করতে হলে স্যার আমাদেরকে দুইটা মাধ্যম নিতে হয়। ক্রোমাটোগ্রাফির সংজ্ঞাটা পড়ার আগে আমাদেরকে এই দুইটা মাধ্যমের পরিচয় জানতে হবে। একটাকে বলা হয় স্টেশনারি ফেজ বা স্থির মাধ্যম, এবং আরেকটা হচ্ছে মোবাইল ফেজ বা সচল মাধ্যম। তাহলে স্থির মাধ্যম হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি দেখি। আমাদের অনেক ধরনের ক্রোমাটোগ্রাফি আছে, অনেক ধরনের ক্রোমাটোগ্রাফিতে আমরা অনেক ধরনের উপাদানকে স্থির মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ধরো এই যে আমরা যদি কলাম ক্রোমাটোগ্রাফি করি তখন সেক্ষেত্রে অ্যালুমিনার সংকেত কি জানি স্যার? স্যার Al2O3। ভেরি গুড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হচ্ছে অ্যালুমিনা। সিলিকা জেল কি স্যার কেউ দেখছি? সিলিকা জেল, এই যে আমরা যখন নতুন কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনে আনি, যেমন ধর একটা ল্যাপটপ কিনলাম, সেই ল্যাপটপের মধ্যে দেখবে যে ল্যাপটপের যে ব্যাগ, সেই ব্যাগের মধ্যে ছোট্ট একটা প্যাকেট দিচ্ছে যেখানে কিছু ছোট ছোট দানা থাকে, বা জুতো কিনে আনলে জুতোর মধ্যে থাকে, দেখছি স্যার? জুতোর প্যাকেটের মধ্যে দেখবে ছোট্ট একটা ইয়া দিছে, প্যাকেট দিছে, সেখানের মধ্যে কিছু দানা থাকে, এগুলোকে বলা হয় সিলিকা জেল। এগুলোর কাজ হচ্ছে মূলত ময়েশ্চার অ্যাবজর্ব করা, ঠিক আছে। এগুলো কি করে স্যার? বাতাস অ্যাবজর্ব করে যখন করে তখন ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আমাদের এই উপাদানগুলো রক্ষা পায়। তাহলে অ্যালুমিনা বা সিলিকা জেল এগুলোকে আমরা কলাম ক্রোমাটোগ্রাফির মধ্যে ব্যবহার করব। এরপর আছে আবার সেলুলোজ আমরা বায়োলজিতে পড়ছি। সেলুলোজ আমরা সাধারণত পেপারের মধ্যে পাই, গাছ থেকে তো পেপার বানাই, তো কাঠ থেকে যে পেপার পাচ্ছে সেই পেপারের মধ্যে সেলুলোজটা থাকে। তাহলে আমরা যখন পেপার ক্রোমাটোগ্রাফি করব তখন এই সেলুলোজটা থাকবে স্থির মাধ্যম হিসেবে। এরপরে যখন আমরা চক ক্রোমাটোগ্রাফি করব তখন চকের গুঁড়া থাকবে স্থির মাধ্যম হিসেবে। তাহলে এক একটা ক্রোমাটোগ্রাফির জন্য এক একটা উপাদানকে আমরা স্থির মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। স্থির মাধ্যম মানে কি? যেগুলো স্থির অবস্থায় থাকবে। আর আরেকটা থাকবে আমাদের সচল মাধ্যম বা মোবাইল ফেজ বলতে পারি এটাকে। সচল মাধ্যম হিসেবে থাকতে পারে সাধারণত কোনো একটা তরল পদার্থ। তো তরল হিসেবে আমরা কি কি নিতে পারি? যেমন মিথানল থাকতে পারে, ক্লোরোফর্ম, ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেনের সংকেত কি পারি স্যার?
ডাইক্লোরোমিথেন। ডাই মানে দুইটা, ক্লোরিন মিথেন, তার মানে মিথেনের সঙ্গে দুইটা ক্লোরিন থাকবে। মিথেনের সংকেত কিরকম? CH4। তাহলে এখান থেকে যদি তুমি দুইটা হাইড্রোজেনকে দুইটা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত করো তাহলে কি হবে? CH2Cl2, এটা না? জি স্যার। এটাকে বলা হচ্ছে ডাইক্লোরোমিথেন। তাহলে এটা হচ্ছে একটা দ্রাবক। এরপর বেনজিন, টলুইন এই ধরনের উপাদানগুলোকে আমরা চলমান দশা হিসেবে ব্যবহার করতে পারি, বা পানিকেও আমরা ব্যবহার করতে পারি। পানি আছে, অ্যাসিটোন আছে, এই ধরনের অনেকগুলো তরলকে আমরা সচল দশা হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের ক্রোমাটোগ্রাফির জন্য এই দুইটা দশা অবশ্যই লাগবে। তো স্যার আমি যদিও ক্রোমাটোগ্রাফি নয়, তাও আমরা আমরা একটু বোঝার জন্য আমাদের একটা পরিচিত উদাহরণ বলতেছি। যেমন আমাদের স্যার ফিল্টার, বাসায় যে পানির ফিল্টার গুলো আছে, সেই ফিল্টারের মধ্যে স্যার কি কি থাকে? দেখো একটা পাথরের স্তূপ থাকে না, পাথরের কিছু লেয়ার থাকে, সেই লেয়ারের উপর দিয়ে আমরা যখন পানি ঢালি, আলাদা একটা জারের মধ্যে যখন পানি ঢালতেছি, পানিগুলো ধীরে ধীরে এই পাথরের স্তূপ বেয়ে নিচের দিকে পড়ে, নিচের দিকে এসে পরিষ্কার পানি হিসেবে নিচের অংশের মধ্যে জমা হচ্ছে। তাহলে এখানে দেখো স্যার, সচল মাধ্যম হিসেবে কোনটাকে আমরা ব্যবহার করছি, মানে চলতেছে কোনটা, উপর থেকে নিচে দিয়ে যাচ্ছে কোনটা? চলমান অবস্থা আছে আমাদের পানি। আর স্থির মাধ্যম হিসেবে কোনটা ব্যবহার করছি? ওই যে পাথরের স্তূপ গুলো। তার মানে যখন একটা স্থির মাধ্যমের মধ্য দিয়ে বা স্থির মাধ্যমের উপর দিয়ে যখন একটা সচল মাধ্যমকে প্রবাহিত করছি, তখন ওই সচল মাধ্যমটা স্থির মাধ্যমটাকে বেয়ে 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 ধীরে ধীরে নিচের দিকে পড়ছে। এখন দেখো, যদি আমাদের পানির মধ্যে কোনো বালি বা অদ্রবণীয় কণা যদি থেকে থাকতো, তাহলে সেগুলো নিশ্চয়ই ওই পাথরের কাছে আটকা পড়ে যেত, আটকা পড়তো না? জি স্যার। তাহলে নিচে আমরা কি পেতাম স্যার? পরিষ্কার পানি। আমাদের মাটিও কিন্তু এ ধরনের ফিল্টারের মতো আমরা বলতে পারি। দেখো মাটির যে ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রের মধ্যে দিয়ে যখন পানিগুলো, যে কাদাযুক্ত পানি বা ঘোলা পানিগুলো যখন যায়, তখন এই মাটির ছোট ছোট ছিদ্রের মধ্যে আটকে থাকে এবং নিচে মাটির নিচের লেয়ারে আমরা পরিষ্কার পানি পাই। ঠিক আছে, তাহলে ওখানেও কিন্তু আমরা ক্রোমাটোগ্রাফির মতো করে বলতে পারি ওটা পিউরিফাই হচ্ছে পানিগুলো। তাহলে আমাদের ক্রোমাটোগ্রাফটা হচ্ছে, আমরা প্রথমে সংজ্ঞাটা একটু দেখে নিই। ক্রোমাটোগ্রাফির সংজ্ঞাটা হচ্ছে কি, আমরা একটা পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে কোন একটা মিশ্রণ থেকে তার উপাদানগুলোকে স্থির দশা এবং চলমান দশা বা স্থির মাধ্যম বা চলমান মাধ্যমের সাহায্যে পৃথক করব। কি কি বলছি স্যার? একটা মিশ্রণ, তার উপাদানগুলোকে আমরা স্থির মাধ্যম এবং চলমান মাধ্যমের সাহায্যে পৃথক করে ফেলার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলবো ক্রোমাটোগ্রাফি। যদিও আমাদের যে রুশ বিজ্ঞানী যিনি ছিলেন, তার নাম ছিল মিখাইল সোয়েট, তিনি করেছিলেন মূলত রঙিন যৌগকে পৃথক করার জন্য, রঙিন যৌগের মিশ্রণ থেকে উপাদানকে পৃথক করার জন্য। কিন্তু বর্তমানে রঙিন হোক বা বর্ণহীন হোক, সব ধরনের মিশ্রণ থেকে উপাদানকে পৃথক করার জন্য আমরা এই ক্রোমাটোগ্রাফিটা ব্যবহার করতে পারি। তো এই ক্রোমাটোগ্রাফির একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন আসি ক্রোমাটোগ্রাফির স্যার মূল নীতি, ক্রোমাটোগ্রাফি কিভাবে কাজ করে। তো এই ক্ষেত্রে আমাদেরকে গতদিনের যে আমরা নীতিটা পড়েছিলাম সেটা কিন্তু হেল্প করবে। তার মানে ক্রোমাটোগ্রাফিও নিশ্চয়ই ওই যে লাইক ডিসলভস লাইক, এই নীতি অনুযায়ী কাজ করবে। তাহলে ওই নীতিটা স্যার নিশ্চয়ই আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। লাইক ডিসলভস লাইকটা কি জিনিস? দেখো, আমরা যখন ক্রোমাটোগ্রাফিতে, আমি এমনি বলছি যে ক্রোমাটোগ্রাফিতে যখন আমরা কোন একটা জৈব দ্রাবক ব্যবহার করব, জৈব দ্রাবকগুলো কি স্যার পোলার হয় না অপোলার হয়? জৈব যৌগগুলো স্যার বেশিরভাগই কি অপোলার। তার জৈব দ্রাবকগুলো নিশ্চয়ই কি অপোলার, বলতে পারি না? অপোলার। হ্যাঁ। এখন আমরা যে মিশ্রণটাকে রাখছি, সেই মিশ্রণের যৌগগুলো যদি অপোলার হয়, তাহলে অপোলার যৌগগুলো নিশ্চয়ই অপোলার দ্রাবকের মধ্যে দ্রবীভূত হবে। জি স্যার। আর যদি আমাদের দ্রাবক হিসেবে যদি আমরা পানি ব্যবহার করতাম, তখন দেখা যেত আমাদের মিশ্রণের মধ্যে যদি কোনো পোলার উপাদান থেকে থাকে, তখন সে ওই পানির প্রতি আকৃষ্ট হতো বা পানিতে দ্রবীভূত হয়ে যেত। এটাই হচ্ছে কি লাইক ডিসলভস লাইক নীতি। আচ্ছা, তার আমাদের ক্রোমাটোগ্রাফিও মূলত এইভাবেই কাজ করে থাকে, এই লাইক ডিসলভস লাইক নীতি অনুসারে। এখন এই ক্রোমাটোগ্রাফির দুইটা টেকনিক আছে, আমরা এই দুইটা টেকনিকের নামটা একটু জেনে নিই। আচ্ছা, এখানে কিছু কার্যকরীমূলক দেওয়া আছে, সেই কার্যকরীমূলক গুলোকে তাদের পোলারিটির মাত্রা অনুযায়ী সাজাইছে। দেখো এখানে অনেকগুলো কার্যকরীমূলক, সবার নাম কি জানি? কার্বক্সিল মূলক, হাইড্রোক্সিল মূলক, অ্যামিনো মূলক, অ্যালডিহাইড মূলক, কিটোনিক মূলক, এরপরটা হচ্ছে ক্যালকিন এবং পরটা হচ্ছে ক্লোরিন। তাহলে এগুলোকে তাদের পোলারিটির মাত্রা অনুযায়ী সাজিয়ে এই তালিকাটা পাইছে, এই ক্রমটা পাইছে। তাহলে আমরা বলতে পারি যে যৌগ যত বেশি পোলার, সেটা তত বেশি পরিমাণে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে বা পোলার দ্রাবকের প্রতি আকৃষ্ট হবে। এই কথাটা কি বলা যায়?
যার মধ্যে পোলারিটি যত বেশি, যে কার্যকরী মূলকের মধ্যে পোলারিটি যত বেশি, সেটা তত বেশি পরিমাণে পোলার দ্রাবকের প্রতি আকৃষ্ট হবে। এই কথাটাই বুঝছি। জি স্যার। আচ্ছা, এখন দেখো তো, মনে করি আমাকে 3টা জৈব যৌগের একটা মিশ্রণ দেওয়া আছে, যেখানে মধ্যে আছে একটা যৌগের মধ্যে আছে কার্বক্সিল মূলক, একটার মধ্যে আছে অ্যামিনো মূলক, আর একটার মধ্যে আছে অ্যালডিহাইড মূলক। এখন কোনটা জৈব দ্রাবকের প্রতি বেশি আকৃষ্ট হবে? কার্বক্সিল, অ্যামিনো এবং অ্যালডিহাইড, এই তিনটা আমাদের জৈব যৌগের মিশ্রণের মধ্যে এই 3টা মূলক আছে, কার্বক্সিল মূলক আছে, অ্যামিনো মূলক আছে, অ্যালডিহাইড মূলক আছে। এখন আমি একটা জৈব দ্রাবক ব্যবহার করছি, এই জৈব দ্রাবকের মধ্যে কে বেশি পরিমাণে দ্রবীভূত হবে? কথাটা বুঝি নাই, নাকি আমার কথা শোনা যাচ্ছে না? স্যার একবার বলেন। আমি একটা জৈব যৌগের মিশ্রণ নিলাম, সেই মিশ্রণের মধ্যে মনে করি এই 3টে উপাদান আছে, কার্বক্সিল মূলকও আছে, অ্যামিনো মূলকও আছে, অ্যালডিহাইড মূলকও আছে, এই 3টে মূলক আছে। এখন আমি মনে করি আমি দ্রাবক হিসেবে পানি ব্যবহার করছি। পানি কি একটা পোলার যৌগ না? জি স্যার। এই পানির মধ্যে জি, স্যার। কে বেশি আকৃষ্ট হবে? পানির মধ্যে কে বেশি দ্রবীভূত হবে? দেখো তো, কি কার্বক্সিল, অ্যামিনো না অ্যালডিহাইড, কোনটা বেশি দ্রবীভূত হবে? কার্বক্সিল। 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 ঠিক আছে, তাহলে কার্বক্সিল মূলক বেশি পরিমাণে দ্রবীভূত হবে পানির প্রতি, যেহেতু কার্বক্সিল মূলকের পোলারিটি বেশি, সেজন্য এটা পানির প্রতি বেশি আকৃষ্ট হবে। আর যদি আমরা দ্রাবক হিসেবে মনে করি অ্যাসিটোন নিলাম, কোন একটা পোলার দ্রাবক নিলাম, তাহলে সেখানে কে বেশি আকৃষ্ট হবে? এই 3জনের মধ্যে কে বেশি আকৃষ্ট হবে? অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলকটা বেশি পরিমাণে আকৃষ্ট হবে। যেটা অপোলার, যেটাতে পোলারিটির মাত্রা কম, সেটা অপোলার দ্রাবকের প্রতি বেশি পরিমাণে আকৃষ্ট হবে। তাহলে আমরা বলতে পারি স্যার যে এখানে এক একটা উপাদানের আকর্ষণের মাত্রাটা এক এক রকমের হয়, সেজন্য এক একটা উপাদান এক একভাবে যেহেতু আকৃষ্ট থাকে, সেজন্য তারা পৃথক হয়ে যেতে পারে। এই পৃথক করার জন্যই আমরা মূলত এই এক একটা উপাদানের অদৃশ্য শোষণ মাত্রাটা এক এক রকম হওয়ার কারণে মূলত আমরা তাদেরকে পৃথক করতে পারি। এখন আমরা যে টেকনিকটা পড়বো, ক্রোমাটোগ্রাফির টেকনিক যেটা পড়তেছি, সেটা আমরা দেখিনি যে ক্রোমাটোগ্রাফির প্রকারভেদ। ক্রোমাটোগ্রাফিকে আমরা উপাদানের ভৌত ধর্ম অর্থাৎ অধিশোষণ মাত্রা বা দ্রাব্যতা, দ্রাব্যতা বলতে মূলত আমরা গতদিন যে বন্টনটা করেছি, সে বন্টনের উপর ভিত্তি করে প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি, যদিও আরো বেশ কয়েকটা ভাগ আছে, আমরা প্রধানত 2টা ভাগ করব। অধিশোষণ ক্রোমাটোগ্রাফির মধ্যে 2টা ভাগ আছে, একটাকে বলা হচ্ছে সিসি আর একটা হচ্ছে টিএলসি। সিসিটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, আর টিএলসিটা হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এর মধ্যে আমরা আলোচনা করব সিসিটা, কলাম ক্রোমাটোগ্রাফিটা। আর বন্টন ক্রোমাটোগ্রাফি বা দ্রাব্যতার ভিত্তিতে যেটা করছি, পার্টিশন ক্রোমাটোগ্রাফি, সেটা আবার 2 রকম বলতে পারি। একটা হচ্ছে পিসি বা পেপার ক্রোমাটোগ্রাফি, আর একটা হচ্ছে জিসি বা গ্যাস ক্রোমাটোগ্রাফি। এই 2টার মধ্যে আমরা আলোচনা করব পিসিটা, পেপার ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, তাহলে আমরা অধিশোষণ থেকে একটা এবং পেপার ক্রোমাটোগ্রাফি থেকে, এই বন্টন থেকে একটা, এই 2টা ক্রোমাটোগ্রাফি আলোচনা করব। তাহলে বাকিগুলো একই রকম হবে। এখন দেখি স্যার, এখানে যে অধিশোষণ কথাটা বললাম, এই অধিশোষণ কথাটার মানে কি? আমরা জানি অধিশোষণ মানে কি। শোষণ তো 2 রকম হয়, একটাকে বলা হয় অধিশোষণ আর একটা পরিশোষণ। অধিশোষণ কোনটা বা পরিশোষণ কোনটা, কে বলতে পারে? কারো কি আইডিয়া নেই? আচ্ছা, সমস্যা নেই, আমি জানি, বলে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, দেখো রাস্তার মধ্যে নিশ্চয়ই প্রচুর ধুলাবালি। এখন আমি যদি একটু ভেজা শরীর নিয়ে বা ঘর্মাক্ত শরীর নিয়ে যদি রাস্তায় হাঁটি, নিশ্চয়ই ধুলাবালিগুলো আমার ত্বকের মধ্যে আটকে থাকবে। এই আটকে থাকার ঘটনাটাকেই বলতেছি স্যার অধিশোষণ। মানে একটা আরেকটা, 2টা সারফেস একসঙ্গে যুক্ত থাকবে, জাস্ট ভিতরে যাবে না, 2টা সারফেস একটার গায়ে একটা লেগে থাকবে। যেমন বালি আমার ত্বকের উপরের লেয়ারে আটকে আছে, এটাকে বলা হচ্ছে স্যার অধিশোষণ। কথাটা কি বুঝছি? জি স্যার। জি স্যার। অধিশোষণ বা আরেকটা উদাহরণ আমি দিতে পারি। মনে করো তোমার পড়ার টেবিলে পানি পড়ছে, এখন তুমি কি করতে পারো, যে ফোম আছে না, সোফার যে ফোম, ওই ধরনের ফোম দিয়ে পানিটাকে হালকা চাপ দিয়ে মুছে দিছো। হালকা চাপ দিয়ে যখন মুছবা, তখন দেখবে যে পানিগুলো ওই ফোমের উপরের লেয়ারেই আটকে থাকবে। উপরে যে ছোট ছোট ছিদ্র আছে ফোমের, সেই ছিদ্রের লেয়ারটাতে, উপরের লেয়ারটাতে আটকে থাকবে।
ভেতরে খুবই কম যাবে। তাহলে এই ধরনের শোষণকে আমরা বলবো স্যার অধিশোষণ, জাস্ট উপরের লেয়ারে আটকে থাকা। আর পরিশোষণ কোনটা? যখন ভেতরে বেশি চলে যায়, যেমন উদ্ভিদ মূলের সাহায্যে পানি শোষণ করে বা খনিজ লবণ শোষণ করে, সেটা হচ্ছে পরিশোষণ। ঠিক আছে, ভেতরে চলে যাবে পরিশোষণ, আর উপরে সারফেস আটকে থাকলে সেটাকে বলি অধিশোষণ। তাহলে আমরা অধিশোষণ ক্রোমাটোগ্রাফির মধ্যে পড়বো কলাম ক্রোমাটোগ্রাফি, এবং বন্টন ক্রোমাটোগ্রাফির মধ্যে পড়বো পেপার ক্রোমাটোগ্রাফি। বাকি আরো কিছু ক্রোমাটোগ্রাফি আছে, সেগুলো আমাদের এখন আপাতত প্রয়োজন নেই, এগুলো আমাদের এমনি শুধু জানা, এমসিকিউর জন্য জানা, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই। ঠিক আছে, এমসিকিউর জন্য তোমরা পড়ে নিতে পারো। এরপর আমরা আসি, আমরা যেহেতু দুইটা ক্রোমাটোগ্রাফি আলোচনা করব বলেছে, কলাম ক্রোমাটোগ্রাফি এবং পেপার ক্রোমাটোগ্রাফি। তাহলে কলাম ক্রোমাটোগ্রাফিতে আমরা স্থির মাধ্যম হিসেবে কি নিব বা সচল মাধ্যম হিসেবে কি নিব একটু দেখে নিই। তাহলে কলাম ক্রোমাটোগ্রাফিতে আমাদের স্থির মাধ্যম হিসেবে কোন একটা কঠিন উপাদান নেওয়া হয় এবং সচল মাধ্যম হিসেবে একটা তরল নেওয়া হয়। ঠিক আছে, এখানে দেখো পাতলা ক্রোমাটোগ্রাফি, সেখানেও সেম। পেপার ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যমটা তরল আর চলমান মাধ্যমটা তরল। এগুলোর উদাহরণগুলো দেওয়া আছে, এগুলো এমসিকিউর জন্য পড়বো। বইয়ের মধ্যে ছকটা আছে, দেখবো 195 পৃষ্ঠায়। তো আমি ওদিকে না যাই, ব্যাখ্যায় না যাই, আমরা কলাম ক্রোমাটোগ্রাফিতে আসি। তো কলাম ক্রোমাটোগ্রাফি, স্যার ক্রোমাটোগ্রাফিটা মানে কি বলছি একটু মনে করে দেখি। ক্রোমাটোগ্রাফি মানে ছিল যে কোন একটা জৈব যৌগের মিশ্রণকে সচল মাধ্যম এবং নিশ্চল মাধ্যমের সাপেক্ষে পৃথক করে নেওয়া। ঠিক আছে, মিশ্রণ থেকে উপাদানকে পৃথক করে নেওয়া পদ্ধতি ছিল ক্রোমাটোগ্রাফি। এই কলাম ক্রোমাটোগ্রাফিতে আমাদের স্থির মাধ্যম হিসেবে থাকবে স্যার একটা কলাম। পেপার ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হিসেবে থাকবে পেপার। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হিসেবে থাকবে স্যার গ্যাস। তার মানে এক একটা ক্রোমাটোগ্রাফির নাম আমরা দিচ্ছি এক এক রকম তাদের স্থির মাধ্যমের উপর ভিত্তি করে। তাহলে কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হিসেবে থাকবে একটা কলাম। এখন এই কলামটা কি দিয়ে তৈরি স্যার আমরা একটু দেখে নিই। একটা ছবি কি দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, আমরা কি স্যার ল্যাবের মধ্যে কেউ কি বুলেট দেখছি? বুলেট না, বুলেট তো গান থেকে বের হয়, বুলেট। আচ্ছা, না দেখলে আমরা আমাদের কলেজ যখন চালু হবে তখন আমরা দেখে নিব বুলেট। তাহলে বুলেট হচ্ছে এই ধরনের লম্বা একটা দণ্ডাকার একটা কাচের নল। এটা নিচে স্যার গতকাল আমরা যে স্টপ কক দেখছিলাম না, গতকালে যে সেপারেটিং ফানেল ছিল, সেখানে এই ধরনের বুলেটের নিচের দিকেও সেপারেটিং ফানেল থাকে। সরি, এই ধরনের বুলেটের নিচের দিকেও একটা স্টপ কক থাকে। আমরা প্রথমে কি করব স্যার, এই বুলেটটাকে আমরা কলামে পরিণত করব। তো কলামে পরিণত করার জন্য কি করব, প্রথমে দেখো আমরা এই যে বুলেটের নিচের লেয়ারে একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, বুলেটের নিচের লেয়ারে আমরা প্রথমে কিছু তুলো দিব, উপরে কিছু বালি রাখবো, তুলার উপরে বালি। যদি আমরা তুলা না দিতাম, দেখো বালিগুলো কিন্তু নিচে দিয়ে পড়ে যেত। সেজন্য আমরা প্রথমে তুলো দিচ্ছি, এর উপরে বালি দিব। বালিতে হচ্ছে সিলিকা, বালি দিলাম। বালি দেওয়ার পরে আমরা কলাম প্রস্তুত করার জন্য এরপরে ওই বালির উপরে সিলিকা জেল বা অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড যেগুলো আমরা পড়েছি এর আগে, বা স্টার্চ হচ্ছে কি স্যার মূলত ওই যে ভাতের মার টাইপের ওইগুলো, তাহলে ওইগুলো দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করব। এই পেস্ট এটাকে বলবো আমরা একটা অধিশোষক। এই পেস্ট হচ্ছে অধিশোষক। তাহলে অধিশোষক, বালি, তুলা সবগুলো মিলাইয়া আমি কি তৈরি করছি স্যার, একটা কলাম তৈরি করছি। কলাম তৈরিটা কি বুঝছি কিনা স্যার? প্রথমে তুলা, এরপর বালি, এরপর হচ্ছে কি স্যার যে অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকা জেল, ম্যাগনেসিয়াম অক্সাইড, স্টার্চ, এগুলো সবগুলো মিশিয়ে একটা কলাম তৈরি করছি। কলাম তৈরি করার পরে এখন, হ্যাঁ স্যার বলেন। স্যার পানি কি দিতে হবে অবশ্যই? হ্যাঁ, বালি দিতে হবে, নাহলে স্যার কেন দেয় ওটা? বালি দেওয়া হয় নাহলে স্যার দ্রুত পড়ে যাবে, উপাদানগুলো দ্রুত পড়ে যাবে, আস্তে আস্তে পৃথক করার জন্য। এখন আমরা কি করবো, আমাদের যে জৈব যৌগের যে মিশ্রণটা দেওয়া আছে, মনে করি এখানে তিনটে উপাদান একটা মিশ্রণ দেওয়া আছে এ বি সি, ওই যে উপর দিয়ে যেটা ঢালতেছি সেখানের মধ্যে তিনটে উপাদান আছে, এ বি সি, তিনটে উপাদান আছে। ঠিক আছে, তাহলে মিশ্রণটাকে এই কলামের উপরে ঢাললাম। তো ঢালার পরে দেখবো যে এই যে যেহেতু মিশ্রণটা কালার, সেই জন্য উপরে একটা এ ধরনের একটা কালার ব্যান্ড মানে কি স্যার, একটা স্তর, একটা কালারফুল একটা স্তর তৈরি হচ্ছে। এখন দেখো এই যে মিশ্রণের উপাদানগুলো আছে এ বি সি, তিনটে উপাদান। তো তিনটে উপাদানের মধ্যে মনে করি তিনটে ভিন্ন ভিন্ন কার্যমূলক ছিল। এই কার্যমূলক গুলো এই স্থির মাধ্যমে আমরা যে কলামটা ব্যবহার তৈরি করছি সেই কলামের মধ্যে অধিশোষিত হবে। এক একটা উপাদানের অধিশোষণ মাত্রাটা এক এক রকম, বুঝছি স্যার? এক একটা উপাদানের অধিশোষণ মাত্রাটা হচ্ছে এক এক রকম। এখন এই মিশ্রণের মধ্যে আমরা উপর দিকে ঢালতেছি স্যার একটা
দ্রাবক যোগ করতেছি। তো দ্রাবক হিসেবে আমরা সাধারণত কি ব্যবহার করতে পারি? দ্রাবক হিসেবে আমরা একটু আগে বলেছিলাম যে দ্রাবক হিসেবে আমরা মিথানল, ক্লোরোফর্ম, টলুইন, ডাইক্লোরোমিথেন ইত্যাদি এগুলোকে ব্যবহার করতে পারি। তাহলে এগুলোকে যখন আমি এই উপর থেকে ঢালবো, তো ঢাললে দেখবো যে যেহেতু এটা একটা সচল মাধ্যম, এই সচল মাধ্যমটা ধীরে 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 নিচের দিকে পড়বে। এখন এখানে যে এবিসি এর মধ্যে যার অধিশোষণ মাত্রাটা বেশি, সেটা বেশি পরিমাণে নিশ্চয়ই আটকে থাকবে এই অধিশোষকের মধ্যে বা এই কলামের মধ্যে, সে বেশি পরিমাণে আটকে থাকবে। সেই কারণে এটা দ্রাবকের সাথে মানে নিচের দিকে দ্রুত পড়বে না, সেটা আস্তে আস্তে পড়বে। আর যেটার অধিশোষণ মাত্রা কম, সেটা দ্রুত নিচের দিকে পড়ে যাবে। এই দ্রাবকের সাথে, এই দ্রাবক যেটা আমরা ব্যবহার করছি সেই দ্রাবকের সাথে মিশে দ্রুত নিচের দিকে পড়ে যাবে। দেখো এখানে এ বি সি তিনটা লেয়ার তৈরি হবে, তখন কিছুক্ষণ পর আমরা দেখবো এই ধরনের তিনটা কালারফুল লেয়ার তৈরি হচ্ছে। যদিও দেখো এখানে কোনো কালার ছিল, একটাই কালার ছিল, কিন্তু আমরা দেখবো অধিশোষণের ভিত্তিতে যখন এই উপাদানগুলো পৃথক হবে তখন তিনটা আলাদা আলাদা লেয়ার তৈরি হয়ে যাবে। যেটার অধিশোষণ মাত্রা কম, আবার বলছি, যেটা কলামের মধ্যে কম পরিমাণে অধিশোষিত হবে সেটা কিন্তু দ্রাবকের সাথে মিশে দ্রুত নিচের দিকে চলে আসবে। তাহলে এখন আমি যে এখানে তিনটা কালার দেখাচ্ছি, সত্যি তিনটা কালার থেকে কি আমি এখানে বলতে পারি না যে এ এর অধিশোষণ মাত্রাটা হচ্ছে সবচেয়ে বেশি, বি এর এরপরে কম, সি এরটা হচ্ছে সবচেয়ে কম। সে কারণে সি দ্রাবকের সাথে মিশে দ্রুত নিচের দিকে চলে আসছে এবং নিচে আমরা যখন বুড়িটা স্টপ কর্কটা খুলবো নিচে দিকে দ্রুত এগুলো পৃথক হয়ে যাবে। এতটুকু পর্যন্ত কথা কি বুঝছি স্যার? জি স্যার। আচ্ছা, এখন ধরো হলুদ কালার গুলো সবগুলো পৃথক করে নেওয়ার পর আমরা স্টপ কয়েকটা বন্ধ করলাম, এরপর আরেকটা পাত্রের মধ্যে, তখন এখানে স্যার কয়টা লেয়ার থাকবে? ধরো এবিসি থেকে সি কে আমি পৃথক করে নিয়েছি, তাহলে আর কি থাকবে? এ আর বি থাকবে। তো এ আর জি বি স্যার। থেকে বিটা হচ্ছে নিচের দিকে দেখো লাল কালার, তো সেই লাল কালারটাকে আমরা আরেকটা আলাদা পাত্রের মধ্যে সংগ্রহ করে নিচ্ছি। তাহলে এখন পড়ে থাকবে কে? বুড়িটার মধ্যে শুধু এ। তাহলে এইটাকে আমরা আলাদা একটা পাত্রের মধ্যে সংগ্রহ করে নিব। তাহলে এভাবে দেখো যে আমরা যে আমাদের মিশ্রণটা ছিল এ বি সি তিনটে যৌগের মিশ্রণ, সেই তিনটে যৌগের মিশ্রণকে একটা কলামের ভিতর দিয়ে প্রবাহিত করে আমরা তাদের অধিশোষণ মাত্রার ভিত্তিতে সেগুলোকে পৃথক করে ফেলতে পারছি। এই পৃথক করার পদ্ধতিটাকে কি বলতে স্যার? কলাম ক্রোমাটোগ্রাফি। স্যার আমরা প্রত্যেকবার কি দ্রাবক ব্যবহার করব? না না, দ্রাবক একবারে দিলে চলবে, বা যদি শেষ হয়ে যায় তাহলে আবার দিতে পারো, সমস্যা নেই। দ্রাবকগুলো একই ধরনের দেখাচ্ছে না, কালার তো একই। এই কলাম ক্রোমাটোগ্রাফিটা কি স্যার বুঝছি? এখানের মধ্যে যে কালার গুলো এগুলো আসলে কি? এই কালার গুলো তরল স্যার, কালার। হ্যাঁ বিভিন্ন ধরনের জৈব যৌগ এগুলো স্যার। এগুলো কি এখন নাম তো দেওয়া নাই, তবে এই স্যার মানে এগুলোর সাথে ইথানল বা এরকম টাইপের এগুলো মানে দ্রাবক গুলা মিশ্রিত করব? হ্যাঁ মিশ্রিত করবো। ধরো এই যে আমাদের তো মিশ্রণ যেটা ছিল এবিসি, সেটা কিন্তু কালার ছিল একটা, দেখো তিনটে উপাদান মিলে একটা কালার ছিল, একটা যৌগিক কালার। যেমন আমি শুরুতে যেটা বলেছিলাম, সবুজ কালার হচ্ছে দুইটা কালারের কম্বিনেশন। তো আমি যদি এখানে সবুজ কালারটা রাখতাম, সবুজ কালার কয়টা ভাগে ভাগ হতো? দুইটা ভাগে, নীল এবং হলুদ, তাহলে দুইটা ভাগে ভাগ হয়ে যেত। দ্রাবক দেওয়ার পরে ওই সবুজ কালারটা দুইটা ভাগে ভাগ হয়ে যেত, দুইটা ভাগে ভাগ হয়ে পৃথক হয়ে যেত। বুঝছি স্যার? তাহলে এইভাবে দেখো আমরা কলাম ক্রোমাটোগ্রাফির সাহায্যে মূলত গাছের পাতা বা রস থেকে বিভিন্ন ধরনের জৈব উপাদান যেমন অ্যামাইনো অ্যাসিড, এস্টার, ভিটামিন এগুলোকে আমরা পৃথক করতে পারি। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, ওকে স্যার, তাহলে কলাম ক্রোমাটোগ্রাফির প্রয়োগটা তোমরা দেখে নিও, আশা করি পারবে, অতটা কঠিন কিছু না কিন্তু পারবে। এরপরে আমরা এখানে পৃথক করে নিচ্ছি। এরপর দেখি ইলিউশন কি এবং ইলিউয়েন্ট কি, আমরা দুইটা সংজ্ঞা পড়বো। দেখো, যে দ্রাবকটা ব্যবহার করে আমরা আমাদের ব্যান্ড যুক্ত যৌগ, ব্যান্ড মানে কি স্যার? ওই যে বললাম আলাদা আলাদা কালার তৈরি হচ্ছে, কালারের লেয়ার তৈরি হচ্ছে আলাদা আলাদা কালার, সেই কালার যুক্ত ব্যান্ড গুলোকে দ্রবীভূত করে যখন আমরা পৃথক করছি, পৃথক করার পদ্ধতিটাকে বলা হচ্ছে ইলিউশন। নির্দিষ্ট একটা দ্রাবক ব্যবহার করে ব্যান্ড যুক্ত দ্রবগুলোকে ধৌত করে পৃথক করার পদ্ধতিটাকে বলতেছি স্যার ইলিউশন। ওই যে আমরা যে তিনটা আলাদা আলাদা করে ফেলছি, এই তিনটা আলাদা আলাদা করতেছি, সেই প্রক্রিয়াটাকে বলতেছি ইলিউশন। এবং যে দ্রাবকটাকে আমরা ব্যবহার করছি, যেমন সেটা ইথানল বা অ্যাসিটন, যে দ্রাবকটাকে আমরা ব্যবহার করছি তাকে বলবো ইলিউয়েন্ট। তা তোমার সংজ্ঞাগুলো একটু দেখে নিও। তাহলে কলাম ক্রোমাটোগ্রাফি আমরা কোথায় কোথায় প্রয়োগ করতেছি সেটা বইতে আছে, আমরা দেখে নিতে পারবো। যে আমি যে বললাম গাছের পাতা বা নির্যাস থেকে আমরা অ্যামিনো অ্যাসিড, এস্টার, ভিটামিন এগুলোকে পৃথক করতে পারি। তাহলে এইখানে তোমরা ট্যাসেস নিয়ে রাখতে পারো, প্রয়োজনে কলাম ক্রোমাটোগ্রাফির প্রয়োগগুলো দেখে নিও। এরপর আমরা আসি, যদিও আরেকটা পরে টপিকস আগে চলে আসছে, আমরা আসি এরপর পেপার ক্রোমাটোগ্রাফি।
তো পেপার ক্রোমাটোগ্রাফি, তো স্যার আমি বলেছিলাম যে আমরা বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফির নাম করছি মূলত তাদের স্থির মাধ্যমের উপর ভিত্তি করে। তাহলে যেহেতু এটা পেপার ক্রোমাটোগ্রাফি, সেজন্য আমরা বলতে পারি যে এখানে স্থির মাধ্যম হিসেবে আমরা কি ব্যবহার করবো স্যার? একটা পেপার। তো পেপার হিসেবে কোন ধরনের পেপার? আমরা সাধারণত যে পেপারগুলোর হ্যাঁ যে পেপারগুলোর উপরে সেলুলোজ ফাইবার থাকে, যেমন আমাদের টিস্যু উপরে সেলুলোজের ফাইবার থাকে বা আঁশ থাকে আর কি, ফাইবার মানে তো আঁশ, সরি। তার মানে ফিল্টার পেপার নিতে পারে। আমাদের ফিল্টার পেপার দেখছি না স্যার ল্যাবের মধ্যে? ফিল্টার পেপারের উপর, হ্যাঁ ফিল্টার পেপারের উপরও কিন্তু একটা সেলুলোজের একটা ফাইবার দেওয়া থাকে। আচ্ছা দেখি, তাহলে আমরা পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে একটা পেপারকে ইউজ করব স্থির মাধ্যম হিসেবে। তার সচল মাধ্যম হিসেবে কি থাকতে পারে? ওই যে আমরা আগে যেগুলো পড়েছিলাম, ইথানল, ক্লোরোফর্ম, অ্যাসিটোন, পানি ইত্যাদি, এগুলোকে আমরা সচল মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। এখন আমি আসি পেপার ক্রোমাটোগ্রাফির টেকনিকটা। পেপার ক্রোমাটোগ্রাফিটা আমরা কিভাবে করব? যদি এখানে ভিডিও আছে, ভিডিওগুলো প্লে হচ্ছে না, তো এই জন্য আমি ব্যাখ্যা করার চেষ্টা করতেছি মুখে। তাহলে আমরা এই ধরনের, মনে করি আমি একটা বড় একটা টিস্যু পেপার বা ফিল্টার পেপার নিলাম, ঠিক আছে? তো সে ফিল্টার পেপারের নিচের দিকে আমি পেন্সিল দিয়ে বা কলম দিয়ে একটা দাগ টেনে দিলাম। এটা তো পারবো স্যার, বুঝছি। দাগ টেনে দিব, এই দাগের মধ্যে দাগ বরাবর আমরা আমাদের যে জৈব যৌগের মিশ্রণটাকে পৃথক করতে হচ্ছে, তাকে আমরা এই দাগের উপর রাখবো। মনে করি আমাকে 3টে উপাদান দেওয়া আছে, 3টে উপাদান একটা মিশ্রণ, আগের মতো এ বি সি 3টে উপাদান দেওয়া আছে, সে 3টে মিশ্রণকে আমি রাখবো কোথায় স্যার? এই যে এখানে। এখানে সরাসরি অ্যানিমেশন চলে আসছে। 3টা মিশ্রণকে আমি রাখবো কোথায়? এই দাগের উপর। দাগের উপর রেখে যখন আমরা এই ফিল্টার পেপারের তলাটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দাগ যেখানে আমরা মিক্সারটা দিছি তার নিচে এই পর্যন্ত যাতে না আসে। তাহলে আমরা এই ফিল্টার পেপারের তলাটাকে একটা সচল মাধ্যমের মধ্যে ডুবাই দিব। যেমন আমি পানির মধ্যে ডুবাইতে পারি বা ইথানলের মধ্যে বা অ্যাসিটোনের মধ্যে এই তলাটা ডুবাই দিব। তো আমরা জানি ফিল্টার পেপার বা টিস্যু পেপারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন আমরা একটা পাশ ভেজাই তখন দেখা যায় ওই তরলগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠে পুরো পেপারটাকেই ভিজিয়ে দেয়। এটা কি দেখছি স্যার কখনো? না দেখলে আজকে দেখিও যে টিস্যু পেপারের এক মাথা যদি ভিজে যাও, দেখবা যে পানিগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠে হ্যাঁ স্যার দেখছি। পুরোটাই ভিজে যায়। তাহলে আমরা দেখবো হ্যাঁ স্যার, এই যে আমরা যখন এই ফিল্টার পেপারের তলাটাকে একটা দ্রাবকের মধ্যে যখন ডুবাই দিব তখন দেখবে যে দ্রাবকটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে, ঠিক আছে? তো দ্রাবক যখন ধীরে ধীরে উপরের দিকে উঠবে তখন এই দ্রাবকের সাথে দেখবো যে এখানে যে জৈব যৌগের উপাদানগুলো ছিল সেগুলো ধীরে ধীরে দ্রাবকের সাথে উপরের দিকে উঠতে থাকবে। এখন আমরা যে পেপার ক্রোমাটোগ্রাফি করতেছি সেই পেপার ক্রোমাটোগ্রাফিটা মূলত বন্টনের উপর ভিত্তি করে, বন্টন গুণাঙ্কের উপর ভিত্তি করে করা হয়। তো বন্টনটা আমরা গতদিন পড়েছিলাম না যে আয়োডিনকে যখন আমরা পানিতে মিশাইছিলাম, পরবর্তী CCl4 দেওয়ার পরে বেশিরভাগ আয়োডিনই CCl4 এর মধ্যে দ্রবীভূত হয়ে গেছিল, কারণ আয়োডিন দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছিল। সেটা গতদিন আমরা পড়েছিলাম। তাহলে আজকে আমরা দেখবো যে এখানে যে জৈব যৌগটা আছে স্যার, সেই জৈব যৌগটা যদি অপোলার হয়, আমরা এখানে জৈব যৌগটা হচ্ছে স্যার অপোলার, তাহলে আমরা যদি এখানে একটা পোলার দ্রাবক অপোলার দ্রাবক যদি মেশাই, অপোলার দ্রাবক মেশানো হলে দেখা যাবে স্যার এই অপোলার দ্রাবকগুলো যখন ধীরে ধীরে উপরের দিকে উঠবে তখন এখানকার যে অপোলার জৈব যৌগগুলো আছে সেগুলো ধীরে ধীরে কি উপরের দিকে উঠবে, এটার সাথে মিশে ধীরে ধীরে উপরের দিকে উঠবে, ফিল্টার পেপারের মধ্যে খুব কম পরিমাণে আটকে থাকবে। তাহলে এক একটা উপাদান দেখবো যে আমরা এক এক উচ্চতা পর্যন্ত উঠবে। তো একটা সময় আমরা যখন এই প্রক্রিয়াটা চালাবো, ধরো 5, 6, 7 এরকম কিছু সময় পরে আমরা দেখবো যে উপাদানগুলো আর উঠতেছে না, ঠিক আছে? তখন আমরা কি করলাম যে এই দ্রাবক হিসেবে আমরা যেটাকে ব্যবহার করছি সেটা কোন উচ্চতা পর্যন্ত উঠছে, দেখে এখানে দেখো সবুজ কালার করে যেটা দিয়েছে অতটুকু পর্যন্ত দ্রাবক উঠছে, ঠিক আছে? তার দ্রাবক কতটুকু উঠছে, এই দাগ থেকে দ্রাবক কতটুকু উঠছে সেটা আমরা স্কেল দিয়ে মেপে হিসাব করলাম। তাহলে এ কতটুকু পর্যন্ত উঠছে, বি কতটুকু উঠছে, সি কতটুকু উঠছে, প্রত্যেকটা দূরত্বকে আমরা স্কেল দিয়ে পরিমাপ করব কে কতটুকু পর্যন্ত উঠছে। তাহলে এখন আমরা হিসাব করতেছি, দেখো যে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, দ্রাবক উঠছে মনে করি এই উচ্চতা পর্যন্ত, কোত্থেকে হিসাব করবো স্যার? নিচ থেকে নাকি দাগ যেখানে দিয়েছে সেখান থেকে? দাগ যেখানে দিচ্ছে সেখান থেকে, দাগ যতটুকু দিচ্ছে সেখান থেকে দ্রাবক কতটুকু উঠছে, ঠিক আছে? এরপরে দেখলাম যে এ বি সি এর মধ্যে মনে করি এ, এটা তো দ্রব ছিল, তাহলে এ কতটুকু পর্যন্ত উঠছে, সে উচ্চতাটাকে আমি কি ধরছি এক্স। তাহলে আমরা এখানে দুইটা দূরত্ব পাচ্ছি না, একটা হচ্ছে দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর একটা হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই দুইটা দূরত্বকে যদি আমি অনুপাত করি
সেই অনুপাতটাকে বলবো রিটার্ডেশন ফ্যাক্টর বা RF। তাহলে একটা হচ্ছে দ্রব কতিকা দূরত্ব আর একটা দ্রাবক কতিকা অতিক্রান্ত দূরত্ব। তাহলে দ্রব ভাগ দ্রাবক এই দুটো দূরত্বের অনুপাত যদি আমরা করি সেই অনুপাতটাকে বলবো রিটার্ডেশন ফ্যাক্টর বা সংক্ষেপে এটাকে RF দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি যে A উপাদানের জন্য RF এর মানটা কত হচ্ছে x/a। একইভাবে যদি আমি B উপাদানের জন্য যদি নির্ণয় করতে চাই, স্যার B যদি মনে করি যে y উচ্চতা পর্যন্ত উঠছে, তাহলে B এর জন্য RF টা কত হবে কে বলতে পারে? y y/a। by a ঠিক আছে, ভেরি গুড। তাহলে এরপরে C এর জন্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি? C এটা যদি আমি এখানে z ধরি, z/a, তাহলে হ্যাঁ, তাহলে দেখো এক একটা উপাদানের জন্য আমরা RF এর মানটা কিন্তু এক এক রকমই পাচ্ছি এবং দেখা যায় প্রত্যেকটা জৈব যৌগের জন্য RF এর মানটা কিন্তু নির্দিষ্ট থাকে। যেমন ধরো আমি এমনিতে উদাহরণ হিসেবে আমি বললাম যে একটা বস্তুর ঘনত্ব হচ্ছে 1000 kg/m³। তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বস্তুর হচ্ছে কি পানির ঘনত্ব 1000 না? আবার বললাম যে আরেকটা বস্তু আছে যার ঘনত্ব হচ্ছে 920, তার মানে এটা হচ্ছে বরফ। অর্থাৎ আমি বুঝাতে যাচ্ছি যে প্রত্যেকটা উপাদানের ঘনত্বের মানটা নির্দিষ্ট থাকে বা প্রত্যেকটা উপাদানের স্ফুটনাঙ্কের মানটা নির্দিষ্ট থাকে, গলনাঙ্কের মান নির্দিষ্ট থাকে। এভাবে প্রত্যেকটা উপাদানের যেহেতু ওইরকম কিছু ধ্রুব মান আছে, তাহলে আমরা এখানেও দেখবো যে প্রত্যেকটা জৈব যৌগের জন্য RF এর কিছু নির্দিষ্ট মান থাকে। প্রত্যেকটা যৌগের জন্য নির্দিষ্ট কিছু মান থাকে। এখন আমরা পরীক্ষা করে এখানে RF এর মান যা পাইছি সেটাকে আমরা ম্যাচ করে দেখবো যে ওই আদর্শ যে মানটা আছে তার সঙ্গে ম্যাচ করে দেখবো যে কার সাথে মিলে যায়। যার সাথে মিলবে বুঝে নিব যে আমাদের এই মিশ্রণের মধ্যে ওই উপাদানটা আছে। এই কথাটাই বুঝছি? জি স্যার। হ্যাঁ, কারণ RF এর মানে ধরো বিভিন্ন উপাদানের RF এর মান একটা লিস্ট আছে, সেই লিস্টের সঙ্গে আমরা এখানকার RF এর মানগুলোকে মিলাই দেখবো যে কোনটার সাথে মিলে যায়। যেটার সাথে মিলে আমরা বুঝে নিব যে আমাদের এই মিশ্রণের মধ্যে ওই উপাদানগুলো থাকতে পারে। তাহলে এইভাবে পেপার ক্রোমাটোগ্রাফির সাহায্যে আমরা কোন একটা জৈব যৌগের মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করতে পারি বা শনাক্ত করতে পারি। এই পেপার ক্রোমাটোগ্রাফিটা হিসেবে বুঝছি? স্যার এখানে যদি আমি একটা প্রশ্ন করি, এখন যেটা স্লাইড আগে চলে আসছে, এখান থেকে যদি একটা প্রশ্ন করি যে RF কি, RF এর সংজ্ঞাটা কি পারবো? আমি তোমাদের 2 মিনিট সময় বেশি নিচ্ছি, টপিকটা একটু বড় ছিল বলে। হ্যাঁ, তাহলে দেখো RF টা কি, যে উপাদান কতিগত কেন্দ্র দূরত্ব এবং দ্রাবক কতিগত কেন্দ্র দূরত্বের অনুপাত হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, যেটাকে বলা হচ্ছে RF। তাহলে RF হচ্ছে এটা। তাহলে RF এর বৈশিষ্ট্য দেখো, এখানে আমি 2টা বৈশিষ্ট্য আলোচনা করতেছি। যে RF এর কোনো একক নেই, এটা কে ব্যাখ্যা করতে পারবে? RF এর একক নেই কেন? দূরত্ব দূরত্বের অনুপাত সেজন্য। ঠিক আছে, দূরত্বের অনুপাত বলে এটা কোনো একক নেই। ঠিক আছে, এরপর বলছে RF এর মানটা সবসময় 1 এর চেয়ে কম হবে। এটা কেন হবে স্যার? একটা ভগ্নাংশের মান 1 এর চেয়ে কম হয় কখন? 1 এর চেয়ে ছোট কখন হয়? যখন হরটা বড় হয়, তাই না? একটা ভগ্নাংশের মধ্যে হর যদি বড় হয় তাহলে তার মানটা অবশ্যই 1 এর চেয়ে কম হয়, এটা তো জানি। এখন দেখো স্যার, এখানে যে আমরা যে ছবিটা দেখেছি সেখানে আমরা দেখতেছি কি স্যার, দ্রাবক নিশ্চয়ই বেশি উচ্চতা পর্যন্ত উঠে গেছে। এই যে দ্রাবক বেশি উচ্চতা পর্যন্ত উঠছে, তার মানে দ্রাবকের জন্য মানটা বড় আর দ্রবের জন্য মানগুলো ছোট ছোট। সেজন্য আমরা বলতে পারি এখানে এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে হরের মান বড়, লবের মান ছোট, তাই সবসময় RF এর মানটা 1 এর চেয়ে ছোট হবে, বলতে পারি। আচ্ছা, তো এই পেপার ক্রোমাটোগ্রাফিরও কিছু প্রয়োগ আছে, সেই প্রয়োগগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে কষ্ট করে। এবং পেপার ক্রোমাটোগ্রাফির সাহায্যে আমরা অ্যামাইনো অ্যাসিড, স্টেরয়েড, লিপিড, হরমোন এগুলোকে পৃথক করতে পারি বা শনাক্ত করতে পারি। আজকে প্রশ্ন আসবে? আজকে স্যার এখান থেকে পেপার ক্রোমাটোগ্রাফি, আচ্ছা আমি এটা পরে বলতেছি, একটু পরে বলতেছি। দেখো পেপার ক্রোমাটোগ্রাফির প্রয়োগগুলো দেখে নিও তোমরা। এরপর চক ক্রোমাটোগ্রাফি আছে, এটা প্রয়োজন নেই। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি এগুলো আমাদের এখন আপাতত প্রয়োজন নেই, সিলেবাসে অতটা আলোচনা নেই আমাদের পরীক্ষায়। তাহলে আমি ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি।